তৌহিদ হোসেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়েও খুব ইতিবাচক কথা বলেছেন। খুব লক্ষণীয় বিষয়। সব মহলে, সর্বমহলে আওয়ামী লীগ যে ফিরে আসছে এটি চর্চা হচ্ছে। যে ইউনূস সরকার আওয়ামী লীগ বিদ্বেষী, আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে এবং আওয়ামী লীগকে বিগত নির্বাচনে অংশ নিতে দেয়নি, সেই ইউনূস সরকারের উপদেষ্টারাও আজকে বলছেন আওয়ামী লীগ ফিরছে। অর্থাৎ বুঝে নিন যে আওয়ামী লীগ যে ফিরছে, আজ বাংলাদেশের একটা শিশু এটি জানে। তৌহিদ হোসেনরা বলছেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেট। তৌহিদ হোসেনের বিস্ফোরক সাক্ষাৎকার। কোন তৌহিদ হোসেন? ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তৌহিদ হোসেনের সাক্ষাৎকারটি আজকে একটি বেসরকারি চ্যানেলে প্রকাশিত হয়েছে, সেটি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনি আমার কাছে আমার কথা শুনবেন এই সাক্ষাৎকারের বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি। বিশ্লেষণ অনেকেই করেন, এক্স একভাবে কথা বলবেন, ওয়াই একভাবে কথা বলবেন, জেড একভাবে কথা বলবেন, আর সাজ্জাদ কাদির আরেকভাবে কথা বলবেন। আপনাদের এই মুহূর্তে এই সাক্ষাৎকারের বিষয়ে বিশ্লেষণে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। তৌহিদ হোসেন সাক্ষাৎকারে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কিচেন ক্যাবিনেটের কথা ইউনূস সরকারের পতনের পর থেকে আপনারা শুনছেন। কিচেন ক্যাবিনেটের যে একটা অস্তিত্ব আছে তৌহিদ হোসেনের সাক্ষাৎকারের মাধ্যমে আরেকবার প্রকাশিত হয়ে গেল। তৌহিদ হোসেন বলেছেন যে তিনি তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু পদত্যাগ করতে পারেননি। কিন্তু আপনি তৌহিদ হোসেন আজকে যে কথাই বলুন না কেন, আপনি কি ইউনূস সরকারের অংশীজন হিসেবে, দেশের ক্ষতি করার অংশ হিসেবে আপনি কি নিজের নামটা কাটিয়ে ফেলতে পারবেন না। জাতির কাছে একদিন এর জবাব দিতেই হবে। তৌহিদ হোসেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়েও খুব ইতিবাচক কথা বলেছেন। খুব লক্ষণীয় বিষয়। সব মহলে, সর্বমহলে আওয়ামী লীগ যে ফিরে আসছে এটি চর্চা হচ্ছে। যে ইউনূস সরকার আওয়ামী লীগ বিদ্বেষী, আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে এবং আওয়ামী লীগকে বিগত নির্বাচনে অংশ নিতে দেয়নি, সেই ইউনূস সরকারের উপদেষ্টারাও আজকে বলছেন আওয়ামী লীগ ফিরছে। অর্থাৎ বুঝে নিন যে আওয়ামী লীগ যে ফিরছে, আজ বাংলাদেশের একটা শিশু এটি জানে। তৌহিদ হোসেনরা বলছেন। তৌহিদ হোসেনদের বলাতে আসলে কিছু যায় আসে না, কারণ তৌহিদ হোসেনরা বাংলাদেশের খুব বড় ধরনের ক্ষতি করে গেছেন। এই ক্ষতির একদিন দায়, একদিন তাদের জবাবদিহি করতে হবে। এই মাটি ছাড়বে না। তৌহিদ হোসেনের এই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে বাংলাদেশে বেশ তোলপাড় পড়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল, অন্তর্বর্তী সরকার পরিচালনার পেছনে কারা ছিলেন মূল চালিকা শক্তি, আর জুলাই ষড়যন্ত্র পরবর্তী সময়ে আওয়ামী লীগের ভবিষ্যৎই বা কি, এই সমস্ত অত্যন্ত সংবেদনশীল ও জটিল প্রশ্নের এক বিস্ফোরক উত্তর দিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবীণ কূটনীতিক তৌহিদ হোসেন। সোমবার 25শে মে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এমন কিছু তথ্য সামনে এনেছেন যা দেশের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। এই মুহূর্তে আমরা তৌহিদ হোসেনের সেই সাক্ষাৎকারের প্রতিটি লাইন ধরে ধরে অত্যন্ত নিবিড় ও গভীর বিশ্লেষণ করব। কিভাবে পরিচালিত হতো সেদিনের সরকার, কেন তিনি তিনবার পদত্যাগ করতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সাথে তড়িঘড়ি করে করা বাণিজ্য চুক্তির আসল রহস্যই বা কি ছিল। চলুন বিস্তারিত জানা যাক। তৌহিদ হোসেনের সাক্ষাৎকারের সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো 7 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট। তিনি পরিষ্কার জানিয়েছেন এই 7 সদস্যের কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তী সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করত। তারা প্রতি মঙ্গলবার গোপন বৈঠকে বসতেন। লাইনটি গভীরভাবে লক্ষ্য করুন। একটি সরকারের পুরো উপদেষ্টা পরিষদ থাকতেও মাত্র 7 জনের একটি নির্দিষ্ট গোষ্ঠী বা ক্যাবিনেট যখন সমস্ত মূল সিদ্ধান্ত নেয়, তখন প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিয়ে বড় প্রশ্ন ওঠে। তৌহিদ হোসেন নিজেই স্বীকার করেছেন কোনো এক উপলক্ষে যমুনাতে এই কিচেন ক্যাবিনেটের একটা বৈঠকে তাকে যেতে হয়েছিল। এর আগে তিনি কেবল শুনেছিলেন যে কেউ সিদ্ধান্ত নেয়, কিন্তু নিয়মিত বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে এমন একটি সুনির্দিষ্ট গ্রুপ সক্রিয় ছিল, তা দেশের পররাষ্ট্র উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি প্রথমে জানতেন না। এটি প্রমাণ করে সরকারের ভেতরে আরেকটি ভেতরের সরকার বা শ্যাডো গভর্নমেন্ট কাজ করছিল।
এই জায়গাটা বেশ মজার, তিনি জানতেন না, এখন কেউ কিছু জানেন না। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে দেশ বিরোধী চুক্তি হয়েছে, এনারা কিছু জানেন না। সাখাওয়াত সাহেব জানেন না, তৌহিদ সাহেব জানেন না, এমনকি কিচেন ক্যাবিনেটের আসিফ নজরুলও জানেন না। আসিফ নজরুলও এমন কথা বলেছেন কিছুদিন আগে, আপনারা শুনেছেন। সাক্ষাৎকারে তৌহিদ হোসেন অত্যন্ত দৃঢ়তার সাথে নিজের মন্ত্রণালয়ে অন্যান্য উপদেষ্টাদের অনধিকার চর্চা ও প্রভাবের কথা উল্লেখ করেছেন। তৌহিদ হোসেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল, অথচ এই নতুন উপদেষ্টাদের বিষয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন এক্ষেত্রে তাদের যথেষ্ট অভিজ্ঞতা নেই। অর্থাৎ অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও উচ্চ পর্যায়ের আশীর্বাদ পুষ্ট হওয়ায় তাদের মতামতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গায় যথেষ্ট গুরুত্ব দিতে হতো। আর এই অনভিজ্ঞ ও ক্ষমতার সমীকরণে বিরক্ত হয়ে তিনি তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তিনি সরে দাঁড়ালে সরকারের জন্য তা চরম অস্বস্তিকর হবে, এই অনুরোধে তিনি থেকে যান। এই তথ্যটি প্রমাণ করে ইউনূস সরকারের ভেতরে প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা এবং ক্ষমতার ভারসাম্যহীনতা কতটা তীব্র ছিল। সাক্ষাৎকারে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানে ডিপ স্টেট বা পর্দার আড়ালের অদৃশ্য কোনো শক্তির সক্রিয়তা নিয়ে। তৌহিদ হোসেনের উত্তরটি ছিল একজন ঝানু কূটনীতিকের মতো এবং অত্যন্ত বাস্তবসম্মত। তিনি বলেন, ডিপ স্টেট পৃথিবীতে সব ঘটনার সঙ্গেই জড়িত থাকে। তার বিশ্লেষণ অনুযায়ী ডিপ স্টেট কখনো স্রোতের বিপক্ষে গিয়ে হুট করে কোনো ঘটনা ঘটিয়ে ফেলে না, বরং যখন গণ আকাঙ্ক্ষা বা কোনো আন্দোলন তীব্র আকার ধারণ করে তখন তারা সেই স্রোতের সাথে যুক্ত হয় এবং পরবর্তী সময়ে সেটিকে নিজেদের স্বার্থে ম্যানিপুলেট বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তৌহিদ হোসেনের এই মন্তব্যটি ইঙ্গিত করে যে জুলাইয়ের ছাত্র জনতার তথাকথিত অভ্যুত্থান শতভাগ জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হলেও এর সফলতার পেছনে এবং পরবর্তী ক্ষমতার পালাবদলে দেশি বিদেশি অদৃশ্য শক্তি বা ডিপ স্টেটের নিজস্ব কৌশল বা ম্যানিপুলেশন নিশ্চিতভাবে জড়িত ছিল, যার কারণে আজ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এই অবস্থায় দাঁড়িয়েছে। আর এই কারণেই হয়তো তিনি আক্ষেপ করে বলেছেন তার নিজের প্রত্যাশার একটা বড় অংশই শেষ পর্যন্ত পূরণ হয়নি। নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি সই করে। একটি বিদায়ী বা অন্তর্বর্তী সরকার কেন ভোটের মাত্র 3 দিন আগে এমন একটি দীর্ঘমেয়াদী চুক্তি করলো? এই প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন যা বলেছেন তা রীতিমতো পিলে চমকে ওঠার মতো। তিনি স্পষ্ট করে দেশের মানুষকে জানিয়েছেন এই চুক্তির সাথে পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম যুক্ত ছিল না। চুক্তিটি করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। একদম বেফাঁস কথা। তিনি আরও যোগ করেন, কোনো কারণ হয়তো ছিল পেছনে যে জন্য আমরা বাধ্য ছিলাম। একজন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেন যে তারা বাধ্য ছিলেন, তখন বুঝতে হবে এর পেছনে বিশাল কোনো আন্তর্জাতিক ভূ রাজনৈতিক চাপ কাজ করছিল। তিনি আরও স্পষ্ট করে বলেন, কোনো বাধ্যবাধকতা না থাকলে এই ধরনের সই করার বিষয় বা চুক্তির চূড়ান্ত করার সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ায় যথাযথ হতো। এই একটি লাইন প্রমাণ করে অন্তর্বর্তী সরকারের ওপর আন্তর্জাতিক লবির বা কোনো নির্দিষ্ট পরাশক্তির কতটা ভয়ানক অদৃশ্য চাপ ছিল, যা তারা এড়াতে পারেনি। দায়িত্ব নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিল এই মন্ত্রণালয়। তবে তৌহিদ হোসেন অকপট স্বীকার করেছেন যে সেই চিঠি আসলে কোনো কাজে আসবে না, সেটা তিনি আগে থেকেই জানতেন। এটি ছিল মূলত একটি কূটনৈতিক ও রাজনৈতিক আনুষ্ঠানিকতা মাত্র। তবে সবচেয়ে দীর্ঘমেয়াদী ও চমকপ্রদ রাজনৈতিক ভবিষ্যৎবাণী তিনি করেছেন নিষিদ্ধ করা, তাদের হাতে নিষিদ্ধ করা দল আওয়ামী লীগকে নিয়ে। বর্তমানে দলটির রাজনীতি নিষিদ্ধ বা কোণঠাসা অবস্থায় থাকলেও তৌহিদ হোসেন মনে করেন না যে তারা চিরতরে হারিয়ে গেছে। তার ভাষায়, আমি মনে করি আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে, এরকম থাকবে না। এর পেছনে তিনি আমাদের সমাজ ও মনস্তত্ত্বের একটি বড় দুর্বলতা তুলে ধরেছেন। তিনি বলেন, আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না, অর্থাৎ সময়ের আবর্তনে মানুষ অতীত ভুলে যায়। আর এই মনস্তত্ত্বকে পুঁজি করে
তিনি বিশ্বাস ও অনুমান করেন যে আওয়ামী লীগ আবারও দেশের মূলধারার রাজনীতিতে ফিরে আসবে এবং খুব সম্ভবত আগামী জাতীয় নির্বাচনে তারা অংশও নেবে। একজন ঝানু কূটনীতিক যখন এই পূর্বাভাস দেন তখন বুঝতে হবে মাঠের রাজনীতিতে -2 বা কোনো দলকে চিরতরে মুছে ফেলার ফর্মুলা বাংলাদেশে অতীতেও কার্যকর হয়নি, আজও কার্যকর করা অত্যন্ত কঠিন। সবশেষে বর্তমান বা তৎকালীন নতুন রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপি সরকারকে নিয়ে এখনই কোনো চূড়ান্ত মূল্যায়ন করতে রাজি হননি এই অভিজ্ঞ কূটনীতিক। তবে তিনি একটি বড় সমীকরণ সামনে এনেছেন। তার মতে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতকে একসাথে সামলানো বা ব্যালেন্স করা। এই তিন পরাশক্তির পারস্পরিক স্বার্থের দ্বন্দ্বে বাংলাদেশকে নিরপেক্ষ রেখে দেশের অর্থনীতি ও রাজনীতিকে এগিয়ে নেওয়াই হবে আগামী দিনের সরকারের মূল পরীক্ষা। তৌহিদ হোসেনের এই পুরো সাক্ষাৎকারটি বিশ্লেষণ করলে বোঝা যায় ক্ষমতার অলিন্দে যা কিছু আমরা বাইরে থেকে দেখি, ভেতরের সত্যটা তার চেয়েও অনেক বেশি জটিল, রহস্যময় এবং কখনো কখনো নির্মম। এই কিচেন ক্যাবিনেট কি আসলেই অন্তর্বর্তী সরকারকে পেছন থেকে নিয়ন্ত্রণ করছিল? আর তৌহিদ হোসেনের অনুমান অনুযায়ী আওয়ামী লীগ কি সত্যিই আগামী নির্বাচনে ফিরে আসছে? দেখুন, কিচেন ক্যাবিনেট এখন মানুষের মুখে মুখে। ওই সরকারের যারা অংশ ছিল, অংশীজন ছিলেন, তারাই আজকে এগুলো ফাঁস করে দিচ্ছেন। অর্থাৎ ইউনূস সরকারটা ছিল একটা হযবরল সরকার, একটা অবৈধ সরকার, এবং সেই সরকারের অধীনে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই সরকারের অধীনে নির্বাচিত সরকার আসলে কতটা শক্ত, মাজা শক্ত, কতক্ষণ টিকে থাকে, সেটি সবচেয়ে বড় বিষয়। আরেকটি জিনিস দেখুন, সবার মুখে মুখে আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরে আসছে। আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকারের মেয়াদ বা আয়ু কতদিন এবং আগামী নির্বাচনটা কবে, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে যাচ্ছে। এবং সত্যিকার অর্থে আপনি কোনো দল করা লাগবে না, নির্মোহ নিরপেক্ষভাবে যদি দেখেন বাংলাদেশের অবস্থা। আমি এর আগে অসংখ্যবার বলছি, প্রত্যেকটা কন্টেন্টে বলার চেষ্টা করছি যে বাংলাদেশের মাটি আওয়ামী লীগের জন্য তৈরি হয়ে গেছে। নির্বাচন হলে ভূমিধর বিজয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এই অবস্থা তৈরি হয়ে গেছে। বিশেষ করে ইউনূস সরকারের দুঃশাসন, বিএনপি সরকারের 3 মাস ইতিমধ্যে চলে যাচ্ছে, 3 মাসে কোনো কিছু অগ্রগতি আসলে কিচ্ছু নেই। এতে মানুষ একটা জিনিস বুঝে গেছে যে আমরা আগেই ভালো ছিলাম, অর্থাৎ আমাদের স্থিতিশীল বাংলাদেশের জন্য সেই আগের সরকার, আওয়ামী লীগ সরকারকে প্রয়োজন। এই কথাগুলা, এই কনসেপ্টগুলা সবার মুখে আসছে, আওয়ামী লীগ বিরুদ্ধ, আওয়ামী লীগ পক্ষের মানুষ সবার মুখে। কারণ সত্যকে স্বীকার করতেই হবে। সূর্যের আলোকে আপনি বাদ দিয়ে আটকে রাখতে পারবেন না। আলো আসছে, আওয়ামী লীগের আলো আসছে। এখন দেখার বিষয় যে সামনে কবে নির্বাচন, সামনে রাজনৈতিক পরিস্থিতি কি হয়, আমরা নিশ্চয়ই সামনের দিনগুলোতে কি ঘটছে সেগুলো দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।